নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন ও টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। দুবরাজপুরের আদর্শ লোসলকার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার কলকাতার একটি হোটেল থেকে। বিজেপির বন্ধ করা কাজ চালু করল তৃণমূল কর্মীরা সিউড়িতে। রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের প্রথম সম্মেলন সিউড়িতে। এসআইআর নিয়ে সচেতনতা শিবির পারুই মাদ্রাসা প্রাঙ্গণে। এবার সংবাদ বিস্তারিত। দুবরাজপুর পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের বাজারপাড়ার বাসিন্দা বিমল কুমার লোসলকার পুত্র আদর্শ লোসলকার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয় কলকাতার কসবা থানার অন্তর্গত একটি হোটেলে। পরিবার সূত্রে জানা যায়, আদর্শ লোসলকা কলকাতার PWC কোম্পানিতে বিগত 1.5 বছর ধরে চার্টার্ড অ্যাকাউন্টের কাজ করতেন। আদর্শ লোসলকার পড়াশোনা দুবরাজপুর শ্রী সারদা বিদ্যাপীঠে, তারপর উচ্চশিক্ষার জন্য কলকাতায় পড়াশোনা। আজ রবিবার 23শে নভেম্বর কলকাতার কসবা থানার পুলিশ একটি হোটেল থেকে আদর্শ লোসলকার মৃতদেহ উদ্ধার করে। কসবা থানার পুলিশ দুবরাজপুর থানায় খবর দেয়। তারপর দুবরাজপুর থানার পুলিশের পক্ষ থেকে আদর্শ লোসলকার পরিবার পরিজনদের জানানো হয়। খবর চাউর হতেই পরিবার পরিজন ও এলাকায় নেমে আসে শোকের ছায়া। ইতিমধ্যে আদর্শ লোসলকার পরিবারের লোকজন কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এদিন মৃতের বাবা বিমল কুমার লোসলকা জানান, এটা অবশ্যই খুন করা হয়েছে, এটার ভালোভাবে তদন্ত করে দোষীদের শাস্তি দেওয়া হোক। এদিন তিনি আরও জানান, জানলাম মানে আমি তো এটা জানলাম যে আমাদের এখান থেকে আমার ছোট ছেলেটা আর ওর বন্ধু কলকাতা গিয়েছে কসবা থানা থেকে। এখন প্রথমে ওই বডিটাকে রিকভার করার চেষ্টা করছে, যেটা নাকি শুনলাম যে পোস্টমর্টম হবে আর আজকে হয়তো সন্ধ্যে পর্যন্ত নাকি ছাড়বে, এইটুকুই জানতে পারলাম। শুক্রবার দিন খুব ছোট্ট কথা হয়েছিল 9টা নাগাদ, রাত্রি 9টা নাগাদ। কি বলেছিল আপনাদের? আমি একটা জিনিস ওর কাছ থেকে জানতে চাইছিলাম, ওইটার অ্যান্সার দিয়েই ও ফোনটা কেটে দিল। তো আমি বিরক্ত হয়ে গেও আবার সেকেন্ড টাইম ফোন করলাম। তাতে সেকেন্ড টাইমে যে কথাটা আমার জিজ্ঞাসা ছিল সেটার অ্যান্সার দিয়ে ও আবার কেটে দিল। আমি বললাম যে ও ব্যস্ত আছে, আমি আর ওকে থার্ড টাইম আর ডিস্টার্ব করলাম না, কেননা ওর অ্যান্সারটা দেওয়া হয়ে গেছিলো। দেখুন, আমি মনে করার ব্যাপারে না, আমি কাউকেই সন্দেহ করতে পারছি না, কেননা ওর সঙ্গে কারো যে কোনো রকম শত্রুতা থাকতে পারে এটা যেন বিশ্বাসই করতে পারছি না আমি। ঠিক আছে না, ওর চাল চলন ব্যবহার যেভাবে থাকে, আমি চাইছি যে এটার মানে খুব ভালো করে তদন্ত হোক, একদম প্রপার তদন্ত হোক। না, পুলিশ কিছু জানিয়েছে যে এটা? না, কিচ্ছু জানেনি। ইভেন ওই ছেলেটার কাছে যেটা নর্মালি থাকতো আর কি, যেটা ওর ওয়ালেট, তারপরে 2খানা মোবাইল ফোন, আইফোন ছিল একটা আর একটা কিছু ছিল। আমার ছেলে যা বললো, আমি সত্যি মিথ্যে জানি না, আমার ছেলে যা বললো যে ওর কাছ থেকে কোনো জিনিস পাওয়া যায়নি। ঠিক আছে, মানে ওর হোটেল রুম থেকেও নাকি কোনো জিনিস পাওয়া যায়নি, কিন্তু মোবাইলগুলো আর ওর যে ওয়ালেটে টাকা এবং বিভিন্ন রকমের কার্ডস, ওগুলো তো থাকার কথা, আর ওটা তো নিশ্চয়ই রিকভার হওয়া উচিত। এটা খুন, অবশ্যই খুন, অবশ্যই খুন। পুলিশের কাছে কি দাবি করছে? পুলিশের কাছে স্বচ্ছ তদন্তের দাবি করছি। দেখুন, এটা না কতটা কি করছে না করছে আমি ঠিক বলতে পারবো না, কেননা আমার ছেলেরা ওখানে আছে। তো এবারে পুরো কথাটা না ডিটেলস হচ্ছে না, কিন্তু আমার যেন কোথাও না লাগলো যে বোধহয় ঠিক মতন ওরা সহযোগিতা পাচ্ছে না। তার কারণে ওরা একটা হালকা আমাকে আমার ছেলেটা বলল যে বাবা তুমি একবার আমাদের দুবরাজপুরের চেয়ারম্যানকে বলো, তাছাড়া এই কথাটা বলতে নাও। আর আমি নর্মালি আমাদের চেয়ারম্যান সাহেবকে বলেওছি, হ্যাঁ, এবং আমি চাই যে এর খুব সুন্দরভাবে তদন্ত হোক। দেখুন, এবারে আমি চাইবো যে পুলিশ এটার ব্যাপারে যত্ন নিক, কেয়ারফুলি এটার তদন্ত করুক। ঠিক আছে। আপনার নাম? আমার নাম বিমল কুমার লোসলকা। আপনি? আমি বাবা। অন্যদিকে দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে বলেন, ছেলেটা খুব ভালো ছিল, সে সল্ট লেগে কাজ করত। এদিন তিনি আরও বলেন, আমি 5:30 নাগাদ একটা খবর পাই
দুবরাজপুর ওসির কাছে যে আদর্শ লসলকা আমাদের ভাইপোর মতো আমারই 13 নম্বর ওয়ার্ডে দুবরাজপুর পৌরসভায় বাড়ি, তার ডাক নাম মিঠু এবং আমাদেরই ভাই বিমল লসলকার ছেলে। সে কসবা পিএস থেকে একটা ফোন এসছে থানায় যে ওখানেও খুন হয়েছে, অর্থাৎ মার্ডার হয়েছে। এবং তারপর ওসির সঙ্গে খবর নিলাম, ওসির কাছে মেসেজটা এসেছে এবং এইটুকু। এবং ছেলেটা খুব ভালো ছিল, ধর্মের মধ্যে ছিল এবং সর্বোপরি ও সিএ চার্টার্ড অ্যাকাউন্ট করে ওখানে 4-5 বছর নাগাদ একটা প্রাইভেট ফার্মে সল্টলেকে চাকরি করতো, বাঙ্গুরে থাকতো। এবং কালকে কোনো কাজ নেই যেটুকু বাবার কাছে জানতে পারলাম, নিউ আলিপুরের উদ্দেশ্যে গেছে। তারপর থেকে কোনো আর খবর নেই, কোনো মেসেজ নেই। আজকে মেসেজ আসছে যে ও খুন হয়েছে এবং কসবা পিএসে তার বডি আছে। বাড়ির লোকজন, আমি এখানে ওর বাবা বিমল লসলকা, জেঠা অশোক লসলকা সকলেই রয়েছেন। ওদের বাড়ির লোক এখন কলকাতার উদ্দেশ্যে যাবে। দেখা যাক, সত্য অনুসন্ধান অবশ্যই করতে হবে। একটা তরতাজা শিক্ষিত ইয়াং ছেলেগুলো খুন হয়ে যাবে সেটা অভিপ্রেত নয়, অবশ্যই সেটা দেখা হবে। তাহলে আমরা সকলে সহযোগিতা করব যে সঠিক যে উন্নয়ন না। আমরা এখন পর্যন্ত যেরকম থানার সঙ্গে কাছ থেকে জানতে পেরেছি তাতে ডিটেলস কিছু পাওয়া যায়নি। এটুকু মার্ডার হয়েছে এটুকুই খবরটা পাওয়া গেছে। এবং ওখানে ওনাদের যে আত্মীয় আছে, অর্থাৎ ওনারই জ্যাঠার ছেলে, সে ওখানে গেছে। একটু পরে হয়তো আরও খোঁজটা পাওয়া যাবে। এছাড়াও এখন এখান থেকে চললো কিছু। অপরদিকে স্থানীয় বিধায়ক অনুপ কুমার শাহ জানান, আমি বিষয়টা শুনেছি, আমরা কসবা থানার সঙ্গে যোগাযোগ করেছি, ওরাও বলেছে 2-1 দিনের মধ্যে আমরা তদন্ত করে রিপোর্ট জানাচ্ছি আসল দোষী কে বা কারা। এদিন তিনি আরও জানান, দুবরাজপুরের একজন ভালো ছেলে আদর্শ লসলকার, যিনি কলকাতাতে সিএ কর্মরত ছিলেন, আমরা শুনলাম যে তিনি মারা গেছেন এবং হোটেলে তার দেহ পাওয়া গেছে। অত্যন্ত একটা বেদনাদায়ক একটা ঘটনা সংবাদ। আমরা পরিবারের কাছে এসেছিলাম, তার বাবার সাথে কথা হলো। তার বাবাও চাই এই ঘটনার সঠিক সত্যতা সামনে আসুক। তার ছেলে দোষী না যারা এই ঘটনা ঘটিয়েছে তারা দায়ী, সেই বিষয়টাতে পুলিশ যাতে সঠিকভাবে তদন্ত করে সেই বিষয়ে প্রশাসনিকভাবে তারা আবেদন করেছেন। আমরা যেটা শুনেছি পুলিশও একটা নিজেরা কেস করেছে। তাই আমরাও চাই যে সত্যতাটা সামনে আসুক আর যারা দোষী তারা কঠোর থেকে কঠোর শাস্তি পায়। অন্যদিকে মৃতের রুমমেট তথা দুবরাজপুরের বাসিন্দা মোহিত আগরওয়াল বলেন, সবার সঙ্গে ভালোভাবে মিশত, কারোর সঙ্গে কোনো খারাপ ব্যবহার দেখিনি। এদিন তিনি আরও জানান, হ্যাঁ, আমার নাম মোহিত আগরওয়াল। আমার দাদার সাথে দাদা আমার রুমমেট ছিল। আমি 2 বছর আগে যখন কলকাতা যাই পড়াশোনার জন্য, তখন 2 বছর আমার সাথে রুমমেট ছিল। তিনি অনেক ভালো ছেলে ছিলেন। তা দুবরাজপুরেও কারোর সাথে ওনার দুশ্মনী ছিল না, আর কোনো বন্ধুবান্ধব সাথেও ওনার কোনো দুশ্মনী না, কোনো কথা কাটাকাটি ছিল না। ব্যবহারে অনেক ভালোই যে ছেলে ছিলেন, সবার সাথেই ভালো করে মিশতেন, সবার দেখভাল করতেন। আর ভগবানের প্রতি ভক্তিও ছিলেন, অনেক মানে নিষ্ঠাবাদী ছেলে ছিলেন। কদিন পর ওনার উজ্জয়ন মন্দির যাওয়ারও কথা ছিল। তো সেই ছেলের কি হঠাৎ হয়ে গেল এই গল্পটা আমার মাথায় আসতে পারছে না। চিন্তায় ভাবনা চিন্তাও বাইরে কি এইটা হতে পারে কোনোদিন। কোনো কারোর সাথে কোনো পার্সোনাল গ্ল্যাচেস ছিল না, কোনো দুশ্মনী ছিল না। তারপর তার সত্ত্বেও কি কারণ হতে পারে, মানে এক পয়েন্ট অফ ভিউতে কি না মার্ডার করে দেবে, সেই জিনিসটা আমরা জানতে চাই। না, উনি অনেক ভালো, মানে উনি কারোর সাথে সেরকম মতলবও রাখতেন না, আর কারো খারাপ কোনোদিন চাইতেন না। সবার সাথে ভালো করেই মিশতেন, আর মানে কারোর সাথে কোনো রকম খারাপ কথাও বলতেন না, আর কারোর সাথে মারামারি ঝগড়াঝাড়ি আমি আজ পর্যন্ত শুনিনি। যে ছোটোবেলা থেকে আমি চিনি ওনাকে, আমার রুমমেট থাকার আগেও আমার দাদা হয়, মানে দূরে সম্পর্কে দাদা হয়। আমি তার অতদিন পর্যন্ত কোনোদিন কারো মুখে আজ পর্যন্ত খারাপ শুনিনি। না, আমার এখন তো রিসেন্টলি কোনো কথা হয়নি। আমার সপ্তাহ 2খানিক আমার এসছিলেন দুবরাজপুর, তখন আমরা একটু ঘুরতে গিয়েছিলাম বক্রেশ্বর। আমি সংকেত দা আর দাদা আমরা ঘুরতে গিয়েছিলাম। তা তখনও কিছু লাগেনি কোনো কি না কোনো রকমের টেনশনে আছে নাতে কিছু আছে, হাসি খুশিই ছিলেন। আর তারপরেও অনেকজনের 2 দিন আগে কথা হয়েছিল, তার ইনফ্যাক্ট
সন্ধ্যেবেলায়ও কথা হয়েছিল, তারাও মানে কোনো সে চিন্তার ভাব হয় ওইটা কিছু দেখতে পাইনি। এইটা কি কোনো টেনশনে ছিলেন না, তাই কোনো নার্ভাসনেস কোনো সেইরকম কোনো ভাব ছিল না, হাসি খুশিই ছিলেন তিনি। এখন তো আমি জানি না, আমি যেহেতু আমি 2 বছর আগে ছিলাম রুমমেট, তারপর আমি কলকাতা থেকে এই বাড়ি চলে আসি। এখন কে ছিল আমি জানি না, শুধু এইটুকু জানি বাঙ্গুরে থাকতেন, 3টে রুমমেট, মানে উনি আর 2জন আর ছিল ওনার সাথে রুম শেয়ারিং এ। না, উনি রুমেও সেরকম কারোর সাথে বেশি মতলব রাখতেন, আর কোনো ইনভলভমেন্টও সেরকম ছিল না, মানে কারোর জন্য বেশি সেই খারাপ করবেন ইয়া কারোর সাথে বহুত বেশি মিশবেন সেরকম ছিলেন না। উনি সবার সাথে ইকুয়ালি মিশতেন, ইকুয়ালি রাখতেন, কারোর সাথে বহুত বেশি ইনভলভ কোনো ঝামেলাতে জড়িয়ে উঠতে উনি ভালোবাসতেন না। না, এটা নিশ্চয়ই খুন। আত্মহত্যার তো কোনো সিমটমস খুঁজে পাওয়া যেত কি না, ডিপ্রেশন আছে, পয়সারও কোনো অসুবিধা ছিল না, কোনো এরকম কোনো টেনশনও ছিল না ওনার, সব কিছুই ঠিক ছিল। উনি ঘুরতে অনেক পছন্দ করতেন, এই কদিন পর ওনার উজ্জৈন যাওয়ার কথাও ছিল। সেই রকম ছেলের কিছু হবে এটাও তো ভাবনা চিন্তা বাইরে। আপনারা কি চাইছেন? আমরা এটাই চাইছি কি ইনভেস্টিগেশন হোক, যারা মানে কালপ্রিট আছে তাদেরকে ইনভেস্টিগেট করে মেন রিজন অফ অ্যাটেম্প্ট টু মার্ডার, ওই যে অ্যাটেম্প্ট টু মার্ডার কি মার্ডারই যেটা হয়েছে এইটার যে কারণটা ওইটা জানতে চাইছি আমরা। কি অত মানে আপনাদের যে বিষয়টা কি হয় যে আপনারা এই স্টেপটা নিতে পারলেন, আর অত নিরীহ ছেলের সাথে যদি এরকম করতে পারেন। আপনার নাম? আমার নাম মোহিত আগরওয়াল। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম RCTV, দুবরাজপুর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, ফেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা, যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ECG, USG, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব ক্যানে চিপ সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959। নমস্কার। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, শ্রী ঠাকুর সত্যানন্দের প্রতিষ্ঠিত এই হাসপাতাল 1966 সাল থেকে এখানে এলাকার দুস্থ গরিব মানুষের যাবতীয় চিকিৎসা পরিষেবা, চোখের যাবতীয় চিকিৎসা এখানে বিনামূল্যে হয়। প্রত্যেক সপ্তাহের রবিবার এবং বৃহস্পতিবার বিনামূল্যে আমাদের চোখের ছানি অপারেশন করানো হয়, ফেকো মাইক্রো সার্জারি করানো হয়। এছাড়াও আমাদের হাসপাতালে অন্যান্য রোগের চিকিৎসা, সাধারণ রোগের চিকিৎসা, গাইনো, স্কিন এবং দাঁতের চিকিৎসা এখানে করা হয়। ডাক্তারবাবুরা আসেন এখানে। এছাড়াও বর্তমান আমাদের যে আধুনিক যে ল্যাবরেটরি, সেই প্যাথোলজি সেন্টারে আমাদের যাবতীয় রক্তের পরীক্ষা নিরীক্ষা, সমস্ত রকমের রক্তের পরীক্ষা নিরীক্ষা, USG, এক্সরে, ECG সমস্ত কিছু করা হয়। আমি সাধারণ মানুষের কাছে আমি অনুরোধ করব, আবেদন করব, আপনারা আসুন, আমাদের এই চিকিৎসা পরিষেবা গ্রহণ করুন এবং আপনারা সুস্থ থাকুন, এই আমাদের প্রার্থনা। আপনাদের সুস্থ স্বাভাবিক জীবন আমরা প্রার্থনা করছি, সবাই সুস্থ থাকবেন। এবং আমাদের আরেকটি আবেদন আপনাদের কাছে, আমাদের অন্য কোনো ব্রাঞ্চ নেই, আমাদের একটাই ব্রাঞ্চ অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, দুবরাজপুর ব্লকের সামনে, এটি আমাদের একমাত্র ব্রাঞ্চ। নমস্কার। সিউড়ি থানার অন্তর্গত হাটজন বাজারে যে রেল ওভার ব্রিজের কাজ চলছিল, কয়েকদিন আগেই দেখা যায় যে বিজেপির কর্মীরা গিয়ে কাজ বন্ধ করে দেয়। বিজেপির দাবি ছিল নিম্নমানের সামগ্রী দিয়ে রং করা হচ্ছিল সেই ব্রিজে। আজ রবিবার 23শে নভেম্বর সিউড়ি পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সহ একাধিক কর্মীরা সেই কাজ চালু করল। আরও দেখা গেল যে তৃণমূল কংগ্রেসের কর্মী সহ 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পিঙ্কি দাস একটি করে গোলাপ ফুল তুলে দিলেন প্রজেক্ট ম্যানেজার সহ ব্রিজের কর্মীদেরকে। এদিন 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বলেন, আপনারা কাজ করুন, কোনো রকম অসুবিধা হবে না, আমরা আপনাদের পাশে আছি।
এই আশ্বাস দিলেন প্রজেক্ট ম্যানেজার পিন্টু সিংকে। তারপরেই দেখা গেল তড়িঘড়ি করে কাজ শুরু হতে। কালকে বিজেপি বন্ধ করেছিল রেল ওভারব্রিজ সার্জের বাজার, যেটা একটা জ্বলন্ত সমস্যা। সেই সমস্যা তারা জিয়ে রাখার চেষ্টা করেছিল, রাজনীতি করার জন্য এটা বন্ধ করেছিল। আমরা আজকে যারা এজেন্সি তাদের কাছে এসে আমরা দাঁড়ালাম, 18 নম্বর ওয়ার্ড সহ মানুষ, এলাকার মানুষ, যারা রেলের যারা কার্যকারিতা, যারা কাজ করছে, যারা এজেন্সি, তাদেরকে ভয় ভাঙালাম যে আপনাদের পাশে আমরা আছি, আপনারা কাজ শুরু করুন এবং সিউড়ির মানুষ আপনাদের পাশে আছে। এই কাজ বন্ধ করা যাবে না, এটা একটা মানুষের ভয়ঙ্কর সমস্যা, এই সমস্যা থেকে মানুষকে উদ্ধার করতে হবে। আর বিজেপি এটা আটকাতে আসলে এরপর আমরা ঢুকে যাবো। আমরা গোলাপ ফুল দিয়ে তাদের কাছে আবেদন রাখলাম যে ভালোবাসা দিলাম, আপনাদের প্রতি আমাদের ভালোবাসা আছে, আপনারা কাজটা শুরু করুন না, হাত জোর করুন। বিজেপির ইস্যুটা কিছুই ছিল না, একটা সমুদ্র থেকে একটা নদী বেরিয়ে গেছে, সেখানে একটা পুকুর কাটা হচ্ছে কিনা সেটা তারা দেখতে আসছে। একটা রং ঠিক না বেঠিক আমি জানি না, রংটা তো বড় ইস্যু নয়, আমার ওভারব্রিজটা কমপ্লিট করতে হবে, মানুষ যাতে ওভারব্রিজ দিকে চলতে পারে সেইটা কমপ্লিট করতে হবে, সেই জিনিসটা ওনারা বললো কাজ শুরু করবে। আমরা অপেক্ষায় আছি, যতক্ষণ কাজ শুরু না করবে আমরা এখানে ধর্নায় বসলাম। হ্যাঁ, বিজেপি আসলে গোলাপ ফুল দিয়ে তাদেরকে বলবো ভাই তোমরা বাড়িতে যাও, গোলাপ ফুল দিয়ে। পবিত্র দাস, আমি তৃণমূল কংগ্রেস। এদিন বিজেপি নেতা সুনয়ন ভান্ডারী জানান, আমরা বন্ধ করিনি, সাধারণ মানুষ সে যে দাবি ছিল যে রংটা উঠে যাচ্ছে, রং ঠিকঠাক হচ্ছে না, আমরা তারই প্রতিবাদ করেছিলাম যাতে সাধারণ মানুষের দাবি মতো রংটা যেন ভালো দেওয়া হয়। এখানে রাজনীতি করছে ওইখানকার লোকাল স্থানীয় নেতৃত্ব তৃণমূল এবং ওইখানকার কন্ট্রাক্টর মিলে, তারা গোটা মিলে এই ধরনের কাজটা করতে চাইছে। এখানে আমরা দেখেছি এইখানকার যে রেল প্রকল্প, সেই রেল প্রকল্প নিয়ে আসার জন্য যে প্রচেষ্টা, সেটা আমাদের সিউড়ির ছেলে জগন্নাথ চট্টোপাধ্যায়। আমরা দেখেছি এখানে মেমো ট্রেন থেকে শুরু করে এবং ট্রেনের আধুনিকরণ করানোর ক্ষেত্রে ভারতবর্ষের 13টা রেল স্টেশনের মধ্যে সিউড়ির নামটাও যুক্ত করেছে জগন্নাথ চট্টোপাধ্যায়। কালকে কি জগন্নাথ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে কি বিক্ষোভ দেখানো হয়েছিল? না, জগন্নাথ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে বিক্ষোভ দেখানো হয়নি, সাধারণ মানুষ এই দাবিটা করেছিল যে আপনারা বলুন এই রংটা উঠে যাচ্ছে, আপনারা এর প্রতিবাদ করুন। ম্যানেজার তো বলছে যে আপনারা কি বন্ধ করেছিলেন কাজ? না, কাজ তো বন্ধ হয়নি, ম্যানেজার নিজে থেকে ওইখানকার লোকাল স্থানীয় নেতাদের সঙ্গে সলা পরামর্শ করে এই কাজটা বন্ধ করেছেন। আজকে তো চালু করলো গোলাপ ফুল। হ্যাঁ, সেটা ম্যানেজার এর সঙ্গে গোটা বলছি তো যে ওইখানকার যে কন্ট্রাক্টর আছে এই স্থানীয় লোকাল নেতৃত্বের সঙ্গে তারা গোটা একটা পরামর্শ করে এটাকে করার চেষ্টা করছে। স্থানীয় সাধারণ মানুষকে ধুলো দিয়ে কোনো লাভ হবে না, কারণ সাধারণ মানুষ জানে কোনটা সত্য কোনটা মিথ্যা, যার কারণে সিউড়ি পৌরসভায় 14টা ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টির লিড আছে এবং সেখানে 4টে ওয়ার্ডে ওরা লিড আছে। আগামী দিনে এসআইআর হলে সিউড়ি শহরে সমস্ত ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টির লিড থাকবে এবং 18 নম্বর ওয়ার্ডে যে দুটো ওয়ার্ডে ওরা সংখ্যালঘু ওয়ার্ডে লিড পেয়েছে সেই দুটোও ভারতীয় জনতা পার্টির লিড থাকবে। বলছে যে অভিযোগ করছে যে আপনারা নাকি বন্ধ করতে এসছেন এবং আবার যদি বন্ধ করতে আসেন তারা কিন্তু রুখে দাঁড়াবে। দেখুন, আমরা কোনো বন্ধ করার প্রক্রিয়া নয়, বারে বারে বলছি, এটা সাধারণ মানুষ দাবি করেছিল এই রং বাজে হচ্ছে, কন্ট্রাক্টর সাধারণ লোকাল নেতৃত্বে তৃণমূল নেতৃত্বের সঙ্গে গটাপ করে এই ধরনের কাজ করছে। আমরা সেটাই সেই কন্ট্রাক্টরকে বলেছি যে এই রং আপনি ভালো করুন, আমরা কখনোই বলিনি যে কাজ বন্ধ। এবং আমাদের সামনে ডিসেম্বর মাসে রেলমন্ত্রীর দ্বারা এই ওভারব্রিজ উদ্বোধন হবে, তাই আমাদের শ্রদ্ধেয় প্রধানমন্ত্রীর প্রকল্প, সেই প্রকল্পকে আমরা তাড়াতাড়ি সাধারণ মানুষের হাতে তুলে দিতে চাই, আমরা কখনো বন্ধ করতে চাইনি। বন্ধ এটা সলা পরামর্শ করে লোকাল তৃণমূল নেতার সঙ্গে কন্ট্রাক্টর পরামর্শ করে এই কাজটাকে গটাপ করেছে এবং একদিনের এটাকে বন্ধর নাটক দেখিয়েছে। আপনারা যদি এবার প্রতিবাদ করতে চান বা কোনো নিয়ে বলেছে যে গোলাপ ফুল দিয়ে আপনাকে তাড়িয়ে দেওয়া হবে। হ্যাঁ, তা দেখা, ওইটাই তো বলছি, নিজের ওয়ার্ডের লিড নেই, আগে লিড নিয়ে দেখা। আমরা বলছি তো যে নিজের ওয়ার্ডে এবং সিউড়ি শহরের 14টা ওয়ার্ডে ওদের লিড নেই, ওরা দেখাক, তারপরেও আমরা পদ্ম ফুল দেবো।
গোলাপের বদলে হাতে ওদেরকে পদ্ম দেবো। ওরা যদি আমাদেরকে গোলাপ দেয় আমরা পদ্ম দেবো। সুনয়ন ভান্ডারী, সহসভাপতি, ভারতীয় জনতা পার্টি। পাশাপাশি প্রজেক্ট ম্যানেজার পিন্টু সিং জানান, আজকে আমরা কাজ চালু করে দেবো, এখনই করবো কাজ চালু। দেখুন আমার এটা আমি বেশি বলছি, কালকে আমি যেটা বিজেপি এসলে বন্ধ করে দিলাম, আজকে যদি বলে যদি চালু করুন আমি চালু করে দিচ্ছি, যদি এনারা বলে আজকে বন্ধ করুন আমরা আজকেও বন্ধ করে দেবো, কিন্তু চালু করতে বলেছেন আমরা চালু করে দেবো, ঠিক আছে? কাদের আশ্বাসে আপনারা চালু করছেন? জনগণের সব জন্য আমরা বন্ধ চালু, কোনো পার্টি, কোনো বিজেপি, কোনো টিএমসি, কোনো জনগণ নিয়ে চালু করছি, ঠিক আছে? আপনাদেরকে কি দিল হাতে? এই আমাদেরকে এই গোলাপ ফুল দিল। কারা দিল? হ্যাঁ, টিএমসি লোকেরা। কি বললো? বললো আপনারা আজকে কাজ চালু করুন, এখনই করুন। ঠিক, কাজ কেন বন্ধ রেখেছিলেন? কাজটা আমরা চালু করছিলাম, বন্ধ করেছে বিজেপি, বলছে বন্ধ করে দিন, আমরা বন্ধ করি, টোটাল কাজ বন্ধ করে দিয়েছি, ঠিক আছে? আজ থেকে কি চালু হলো? আজ থেকে চালু হলো, ঠিক আছে? কারা এসছে শুভেচ্ছা দিল? হ্যাঁ, কারা শুভেচ্ছা দিল? টিএমসি লোকে, পবিত্র রায় এসছে, গভর্নমেন্ট কাউন্সিলর এসছেন, সবাই কাউন্সিল সবাই এসে চালু করতে বলেছেন, ঠিক? আপনার নাম কোন? পিন্টু সিং, প্রজেক্ট ম্যানেজার। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে বীরভূম জেলা শাখার প্রথম সম্মেলন অনুষ্ঠিত হল আজ রবিবার 23শে নভেম্বর সিউড়ি বীরভূম জেলা গ্রন্থাগারের সেমিনার হলে। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন সিউড়ি পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলর তথা সিউড়ি শহরের শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুল শফি, 11 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলর সহ তৃণমূল কংগ্রেসের গ্রন্থাগার ফেডারেশনের সকল সদস্যরা। এদিন সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী জানান, পশ্চিমবঙ্গ রাজ্য আপনাদের একতা, আপনাদের ইউনিটি আজকে প্রমাণ হয়ে গেছে। 34 বছরের বামপন্থী জামানায় সারা রাজ্যে তথা এই বীরভূম জেলায় আমরা যে অবস্থা দেখেছিলাম, আজকে কিন্তু যারা সেই সময় এই গ্রন্থাগার বিভাগে কর্মরত ছিলেন, যে কাণ্ড কারখানা করে গেছেন, আজকে তাদের কিন্তু দূরবীন দিয়েও দেখা যায় না। আজকে সকলেই যারা রয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রতি আস্থা, বিশ্বাস এবং তার হাতকে মজবুত করার জন্য। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। বীরভূম জেলা জমিয়েতে উলামায়ে হিন্দ আয়োজিত আয়ান নিয়ে সচেতনতা শিবির পারুই মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজন করা হয়েছিল। এই শিবিরে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে সচেতন করার জন্য আহ্বান জানানো হয় বীরভূম জেলা জমিয়েতে উলামায়ে হিন্দের পক্ষ থেকে। সিদ্দিকুল্লাহ চৌধুরী জনসমক্ষে তুলে ধরেন কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, কিভাবে জমা দিতে হবে বা অন্যান্য খুঁটিনাটি বিষয়গুলি নিয়ে আলোচিত হয়, যাতে সাধারণ মানুষ কোনোভাবেই বিপদে না পড়ে, তার জন্য এই সচেতনতা শিবির। রাজ্যের বিভিন্ন জেলায় সচেতনতা শিবির হচ্ছে, সেখানে জমিয়াতে উলামায়ে হিন্দের প্রতিনিধিরা মানুষকে সচেতন করছেন যাতে কোনোভাবেই বৈধ ভোটার বাদ না যান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের রাজ্যের মন্ত্রী ও রাজ্য জমিয়াতে উলামায়ে হিন্দের সভাপতি মৌলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী, বীরভূম জেলা জমিয়াতে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা আনুসুর রহমান, সহসভাপতি ওবায়দুল্লাহ সাহেব সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন সিদ্দিকুল্লাহ চৌধুরী তার বক্তব্যে জানান, কিন্তু যদি ভোটের আগে ভোটারের আগে দিয়ে রেখে দেয় হয়ে গেল, তখন কি হবে? নির্বাচন কমিশনের পক্ষ থেকে ট্রাইব্যুনাল আছে, কোর্ট আছে, আপনাকে কোর্টে গিয়ে প্রমাণ করতে হবে যে আমি পানীয়ের বাসিন্দা গো, পানীয় যাবে না। তখন এখন হয়তো আমি আপনার কাছে এসেছি, আপনি যাচ্ছেন, আল্লাহ না করুন কাউকে যদি ট্রাইব্যুনালে যেতে হয় তখন আপনার সাথে কেউ যাবে। ধরুন ওই ভোট পরে সিউড়িতে কেস, আমি বলে বলতাম তো যাবে কি, এটা ভোটার হয়ে গেলে একটা মারাত্মক জায়গায় চলে যাবে। যেমন এনআরসি কে কর্তব্য, ভোটার যদি ভোটার লিস্টে লেগে যায় সহজভাবে সে আর ভোটার হবে না। 10 বছর 20 বছর ওই ট্রাইব্যুনাল চলবে,
আজকে এই খাওয়া কালকে যাবো। একজন শোনাচ্ছেন আসামের মানুষ কলকাতায় থাকে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।